জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দুইটি প্রধান দলের দুই শীর্ষ নেতা সকাল থেকে মাঝ রাত পর্যন্ত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিরামহীন ছুটছেন ভোটের আশায়, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি আর বলছেন নতুন নতুন কথামালা। ভোটার টানতে বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতা রাজনৈতিকভাবে একে অপরকে ইঙ্গিত করেও বক্তব্য রাখছেন সভা সমাবেশে। এর পাশাপাশি প্রচারণা চালাতে গিয়ে বিভিন্ন এলাকায় ঘটছে হামলা পাল্টা হামলার ঘটনাও। তবে জনগণ নামের ভোটারদের চোখ প্রধান দুটি দলের ইশতেহারের দিকে। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে রাজনীতি, কোন দিকে যাচ্ছে দেশ, আর কোন দিকে ভোটের হাওয়া? দর্শক, স্বাগত আজকের এখন প্রকাশ্যে। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আজ আমরা আলোচনার নাম দিয়েছি ফুলঝুরি। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সাংবাদিক ও বিশ্লেষক শাহেদ আলম, এবং আমাদের সঙ্গে আরও আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল। আপনাদের দুজনকেই স্বাগত। শাহেদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। সাথে একটু যদি বলি, তিনটি উদ্ধৃতি দিতে চাই ছোট্ট করে। তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছেন দলের নেতাকর্মীদের, বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের পর ভোট কেন্দ্রে ভোট দিয়ে, ভোট পাহারা দিয়ে, ভোট কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। আবার জামায়াতের আমির বলেছেন যে কেউ যদি ভোট বাক্সে হাত দেয় সেই হাত ভেঙে দিতে হবে। আর নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্র দখল করে সিল মারবে। নাহিদ ইসলাম এটি বলেছেন। মানে সব মিলিয়ে ভোট কেন্দ্র আবারও দখলের একটি শঙ্কা তৈরি হচ্ছে তিনজনের কথায়। এটি কেন তৈরি হলো আবারও 5 আগস্টের পরের বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। এটি দুঃখজনক যে এই ধরনের একটি রেটরিক চলছে এখন, কিন্তু আমি মনে করি যে যেই শঙ্কা এবং ভোটের ফলাফল পাল্টে দেওয়ার জন্য যে ইঞ্জিনিয়ারিং মেকানিজম এবং কথোপকথন কিংবা রাজনৈতিক বর্ষা যেটা হয়েছে, সেটা এটার জন্য অনেকখানি দায়ী। দেখুন, তারেক রহমান যেই বক্তব্য দিচ্ছেন, উনি কিন্তু 5 তারিখে দেশে আসার পর থেকে আজ পর্যন্ত, এই বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু সহনশীল রাজনীতির কথাই বলছেন, সহাবস্থানের কথাই বলছেন, শান্তির কথাই বলছেন। উনি প্রতিপক্ষের পলিসি নিয়ে বক্তব্য দিচ্ছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছেন না কিন্তু একদম স্পষ্টভাবে। কিন্তু যে বিষয়গুলো ঘটছে সেটা দুঃখজনক। একটা হলো যে ভোট কেন্দ্র দখলে নেওয়ার জন্য হুমকি ধামকি। আমরা এর আগে প্রকাশ্যে দেখেছি একজন নেতা বলছেন যে মামাকে ভোট না দিলে তার কল্লা ফেলে দেওয়া হবে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, গলা কেটে নেওয়া হবে, যেটা ভাইরাল হয়েছে। তো এগুলাতে নির্লিপ্ততা আছে নির্বাচন কমিশনের আইন প্রিন্সিপাল। আজকে চাঁদপুরে না মাদারীপুরে কোথাও যেন আবার দেখলাম যে জামায়াত এবং বিএনপির ভিতরে একটা মারামারি, শরীয়তপুর। তো এগুলো খারাপ লক্ষণ। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে ভোটের যে ফলাফল সেটা পাল্টে দেওয়ার জন্য যেসব মেকানিজম, এটাতে যদি কেউ উদ্গ্রীব হয় কিংবা উৎকণ্ঠিত হয়, তখন এই রেটরিকগুলো চলে আসে। মেকানিজম বলতে পোস্টাল ব্যালট নিয়ে যেটা হয়েছে, সেটা বিএনপিকে যথেষ্ট পরিমাণ একটা বাজে বার্তা দিয়েছে যে না, তারা শক্ত অবস্থান না নেওয়ার কারণে নির্বাচন কমিশন অন্যদের যোগ সাজসে এই ধরনের একটা কাজ করতে পেরেছে। তো পোস্টাল ব্যালট হয়তো কয়েক লক্ষ ভোট কি কারো পক্ষ নিয়ে কাজ করেছে? কোনো নির্বাচন কমিশন কারোর পক্ষ নিয়ে আমি তো এখনই বলতে পারবো না পক্ষে নিয়ে কাজ করেছে কিনা, কিন্তু যেভাবে বললেন যে যদি বিএনপি যেহেতু করা হয়নি বলে এমন একটি কাজ হয়েছে, সেটি কি হয়েছে? সেইটা ওই যে পোস্টাল ব্যালটে যেখানে ভোটার এটাকে কি বলে প্রতীকগুলো বরাদ্দ করা হয়েছে, সেখানে ভাঁজ করলে ধানের শীষ দেখা যাচ্ছে না, এমনভাবে দেয়া হয়েছে, রোগুলোকে ডিজাইন করা হয়েছে যেন এইটা উপরে চলে আসে। কিন্তু নির্বাচন কমিশন তাদের ব্যাখ্যা দিয়েছেন, স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, এবং মির্জা ফখরুলও বলেছেন যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ঠিক পথেই চলছে। কিন্তু তারা এই উদাসীনতা যেন ফার্দার ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, সেজন্য তারা কিন্তু চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। এবং আপনি বলছেন যে কেন এই রেটরিক, এখন এই নির্বাচন কমিশনের এটি একটি বিষয়, মাঠ পর্যায়ে হুমকি ধামকির বিষয়। চট্টগ্রামে শাহজাহান চৌধুরী যে ভাষায় কথা বলেছেন এর আগে, সব কিছু মিলিয়ে তারা মনে করছে যে না, ভোটটা শুধু দেওয়া না, এবং প্রশাসনের যে বিন্যাস, সেখানে কিন্তু নানান রকম কথা এবং পত্রিকার প্রতিবেদন চলে এসেছে যে যেভাবে ডিসি এসপি নিয়োগ করা হয়েছে, সেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লটারির নামে তাদের প্রাধান্য বজায় পেয়েছে বলে নানান রকম প্রতিবেদন, এবং তাদের ফিল্ড রিসার্চে হয়তো এই ধরনের প্রতিবেদন চলে এসছে। সেজন্য তারা হয়তো ওই ভরসাটা রাখতে পারছে না। যে আর জামাতের আর নাহিদ ইসলামের কি সংখ্যা, তারাও তো একই কথা বলছেন, তাদের সংখ্যা কোথায়? নাহিদ ইসলামের সংখ্যা হচ্ছে যে, জামাতের সংখ্যা হচ্ছে যে কি বলছে যে আমরা ভোটের বাক্সে হাত দিলে হাত গুড়িয়ে ফেলবে, তাদেরও এই সংখ্যাটা আছে যে হয়তো বিএনপি তার যে অর্গানাইজড যে স্ট্রাকচার আছে,
যে এই বিশাল জনসমর্থন বাহিনী আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি নানান রকম মাঠ সভাগুলোতে, সেখানে যদি ভোটের বাক্সটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে, হয়তো তারা ভাবছে যে তাদের জয়টাও ছিনিয়ে নেওয়ার কাজ হতে পারে। সুতরাং সেই ভয় থেকেও তারাও কথা বলছে। সেইটা হওয়া উচিত ছিল না। আমি মনে করি যে প্রশাসনের এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই দৃষ্টান্ত স্থাপন করা উচিত ছিল যে রাজনৈতিক দলগুলো এই কনফিডেন্স তারা পাইতো যে না, তাদের বিশ্বাসযোগ্যতাটা রাখা উচিত ছিল। আমি মনে করি বিশ্বাসযোগ্যতা এবং তাদের এটাকে কি বলে কাজকর্মগুলো এমনভাবে সাজানো উচিত ছিল যে রাজনৈতিক দলগুলো যেন আত্মবিশ্বাসী হয় যে তাদের ফলাফল, ভোটের ফলাফল এখানে অন্য কেউ প্রশাসন দিবে। ব্যর্থ হয়েছে তিনটি দলের কাছেই, মোটা থাকে সেটি। জি, আলমামুন রাসেল, আপনার কাছে ঠিক একই প্রশ্ন করতে চাই, এই সংখ্যাটি কেন তৈরি হলো? ভোট কেন্দ্র দখল, সিলমারা, তাহাজ্জুদ নামাজ পড়ে পাহারা দেয়া, কি মনে হয় সংখ্যাটি কোথায়? জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই আমার চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে আমার একজন প্রিয় মানুষ শাহেদ ভাই এবং যারা এখন টিভি দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমরা এবার বাংলাদেশে নির্বাচনটাকে আমরা একটা ব্যতিক্রম নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে এটা একটা ব্যতিক্রম, একটা মাইল ফলক ইলেকশন হিসেবে আমরা ধরে নিই। কিন্তু আমরা ইলেকশনের এই যে লাস্টের পর্যায়ে যে কথাগুলো আসছে, এগুলো কেন আসছে? এটা আসাটা দুঃখজনক। কেন আসছে? আপনি দেখেন, যে বললো যে হচ্ছে ভোট যদি হয় তাহলে হাত এই কি বলে জামাতের আমির বলেছে যে হাতের করে ফেলবো, হাত ভেঙে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে। এগুলো কেন হচ্ছে? কারণ আপনি দেখেন, বলা হয় যে মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলে আপনি বুঝতে পারবেন দিনটা কেমন যাবে। আপনি নির্বাচন এখনো আসে নাই, নির্বাচন এখনো পর্যন্ত ভোট পরের বিষয়, তার আগে প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা আপনি যেভাবে হামলা দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আপনি শুধু একটা দুইটা হলে আপনি সাধারণ ঢাকা শহর, যেটা একটা ঢাকা মূল কেন্দ্র, সে ঢাকা শহরে আপনি দেখেছেন এনসিপির 2 নেতার উপরে আক্রমণ করেছে। আপনি দেখেছেন এই নাসির এবং আরিফের উপর আক্রমণ হয়েছে। তারপর জামাতের যে হেভিয়েট প্রার্থী, জামাতের আমিরের যে আসন, সে আসনে মহিলাদের উপর আক্রমণ হয়েছে। কারণ আপনি সারা বাংলাদেশে আক্রমণ হচ্ছে। তার মানে আপনি এখন থেকে আক্রমণ করার উদ্দেশ্য কি? আপনার মাথা ঢুকিয়ে দেওয়া যে ভোট দিতে যাবা, বিপদে আছে তোমাদের জন্য, তোমরা ভোট কেন্দ্রে যাবে, বিপদ আছে তোমাদের জন্য। আপনি প্রচারে বাধা দিচ্ছেন কেন? প্রচার মানিতে এটা না সে এখনো ভোট দিয়ে দিচ্ছে। প্রচার তো প্রত্যেকে প্রচার করতে পারবে। যদি এখন আপনি বিভিন্ন এলিগেশন এনে বাধা দিচ্ছেন, বললেন যে হচ্ছে কেউ বললেন যে চুরি করার জন্য আসে, মহিলারা চুরি করার জন্য আসে, এই জন্য আমি বাধা প্রদান করছি। কেউ বলছে এনআইডি কার্ড চাচ্ছে, এই জন্য আমি বাধা তার উপর আক্রমণ করছি। এবং কেউ তো আজকে একটা বক্তব্য শুনেছেন, আপনি বলেছে উলঙ্গ করে ফেলবো যদি আসে। মানে এই যে ভাষাগুলো, এগুলো তো 17-18 বছর ফ্যাসিজমের মনে হয় এত ভয়ঙ্কর ভাষা ছিল না। আগে আমরা আওয়ামী লীগ কি দেখতাম? জামাত শিবিরের কোনো মিটিং বা কোনো কিছু যদি হতো, বললো যে গোপন বৈঠক করছে, দেশ বিরোধী বৈঠক করছে বলে আপনি একটা নিষিদ্ধ না, জামাত শিবির নিষিদ্ধ ছিল না, তারপরেও তাদেরকে একটা ব্লেম দিয়ে এটাকে বৈধ করা হতো। আর এখন বৈধ করা হচ্ছে যে নারীরা জান্নাতের কথা বলছে, নারীরা এই কি বলে আপনার চুরি করতে আসছে। এক এক জায়গায় এক একটা ন্যারেটিভ আপনি দাঁড় করিয়ে তাদের উপর আক্রমণ করছে। এদিক থেকে আপনি বলছেন নারীর ক্ষমতায়ন দরকার, এদিকে নারীরা বের হচ্ছে, আপনি নারীদেরকে বের হতে দিচ্ছেন না, আপনি নারীদের উপর আক্রমণ করছেন। জামাত যে নারীদের আজকে সমাবেশটা আয়োজন করছে, কেন করছে? আপনি দেখেন, আমি অবাক হয়ে যাই। মানে বলা হয় থাকে এই বারবার বিভিন্ন জায়গা থেকে বলে, যেমন তারেক রহমান সাহেব বলেছে জামাত হচ্ছে মুনাফিক। আমার শ্রদ্ধেয় শাহেদ ভাই কিন্তু একসময় বলেছে যে জামাত হচ্ছে মুনাফিক। আপনি দেখেন মুনাফিক মানে কি? দ্বিচরিত্র। আপনি মুখে বলেন এক, কাজে আর এক। কিন্তু আমরা কি দেখি? আমরা বাংলাদেশে আপনি নারীর ক্ষমতায়ন চান, এদিকে নারীকে বেরোতে দিচ্ছেন না। এটা তো আর একটা বড় ধরনের মুনাফিক। আপনার দুই রকম হচ্ছে। আপনি উপরস্থ বলেন আমি হায়ের পক্ষে, আপনার ভিতরগ্রস্ত আপনি নায়ের ক্যাম্পেইন করছেন, তাহলে এটা কি মুনাফিকি না? এটা কি মুনাফিকি না? আপনি আই হ্যাভ এ প্ল্যান বলছেন, অনেক প্ল্যানের কথা বলছেন, কিন্তু প্ল্যানগুলো কি আমরা এখনো জানতে পারছি না। তো এটা মুনাফিকি না? আপনি বললেন আমি আমাদের কেউ পালিয়ে যায় নাই, অথচ উনি কোথায় ছিলেন? লন্ডন ছিলেন। অত এই যে আপনি বললেন যে আমাদের কেউ পালিয়ে যায় নাই, এইসব কথা শুনলে তো মানুষ হাসবে। এটা তো একটা মুনাফিক। এটা তো মুনাফিক। এইসব কারণে কি সংখ্যাগুলো তৈরি হচ্ছে? না, এই তো আপনি যে বারবার আক্রমণগুলো করছেন, আপনি এখনো পর্যন্ত দেখাইতে পারবেন জামাত কোথাও বলা হচ্ছে যে এই জান্নাতের টিকেটের কোনো সিম্বল আপনি এখনো পর্যন্ত কোনো ছবি দেখেছেন? বা বিকাশে টাকা চাচ্ছে, এখন কোনো ছবি বা ভিডিও দেখেছেন? অথচ আজকে আমরা সীতাকুণ্ডে কি দেখেছি? আসলাম সাহেব 1700 কোটি টাকা তার ঋণ খেলাফি। আসলাম চৌধুরী তিনি হচ্ছেন এই দিবেন, যারা ভোটার তাদেরকে জন্য গিফট বিকাশের মাধ্যমে দিবেন। এটার জন্য আমরা একটা জিনিস মিডিয়াতে দেখেছি। তো তার মানে আপনি এখনো পর্যন্ত যে ন্যারেটিভগুলো দাঁড় করাচ্ছেন, কোথাও এখন কোনো ডকুমেন্টস পেলেন না, অথচ আপনি বারবার আক্রমণ করছেন। এটা তারা কি নির্বাচন আপনি কি দেখাচ্ছেন জানবো, জেনে আমরা একটু আমি বলি, আমি মামুন তারা একটু একটা প্রশ্ন যুক্ত করে জামাত বলেছেন যে একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, অন্যদিকে মায়েদের গায়ে হাত দেবেন, এটার সঙ্গে সম্পূরক প্রশ্ন। এ কেমন কার্ড? এটি বলেছেন জামাতের আমির। আপনার কাছে প্রশ্ন।
শুনুন, একটা বিষয় হলো যে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে জামায়াত ইসলামী এবং এনসিপি যেহেতু জোট রাজনীতি করছে, তারা জনগণের সাথে শত্রুতা তৈরি করছে বলেই আমার দৃঢ় বিশ্বাস। মিরপুরের যে ঘটনা ঘটেছে সেখানে একটা বাড়ির গেটের ভিতরে যাওয়া, দারোয়ানের সাথে তর্কাতর্কি করে যাওয়া এবং লোকজন জড়ো করে একটা মব তৈরি করা, সেটাকে বাধা দিয়েছে কিন্তু বিএনপি না, স্থানীয় জনগণ, ওই বাসার বাসিন্দারা বাধা দিয়েছে। কারণ হলো আমি যেই জায়গায় থাকি, বসবাস করি, দেখুন আমি শেষ করি, আমার বাড়ির আঙিনায় যদি কেউ আমার অনুমতি না নিয়ে ঢুকে তাহলে এটা ট্রেসপ্যাসিং বলে অপরাধ গণ্যিত হয়। আমার দরজায় টোকা মেরে যদি আমার বাসায় কেউ ঢুকতে চায় সেটাও ট্রেসপ্যাসিং হিসেবে অপরাধ হিসেবে গণ্যিত হয়। এরপরে আপনি যখন তার এনআইডি কার্ড নেবেন, ভোটার নাম্বার নেবেন, বিকাশ নাম্বার নেবেন, এটা আরো বড় অপরাধ। সেটি বলছিল যে তেমন কোনো ছবি নাকি কোথাও নাই। এটা তো এর চেয়ে বড় মিথ্যা কথা আর নাই, এটা আপনি নিজেও জানেন। এটা আমি যদি আমাকে সময় দেন আমি এখনই মোবাইল থেকে স্ক্রল করে আমি দেখাই দিচ্ছি। তো এটা এখন নারীকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, একজন নারী বলছেনও যে আমরা আগে সবসময় এটা করছি, আগে কোনোদিন প্রকাশ করিনি, এখন আমরা প্রকাশ করছি আমরা জামায়াতের। একটা গেল নাসিরুদ্দিন পাটোয়ারির উপরে যে হামলার কথা যেটা বলছে, আচ্ছা এটা কেউ বিশ্বাস করবে? একটা ডিমের আঘাতে কারোর মাথার ব্যান্ডেজ হয়, হাত ভেঙে যায়, ভিকটিম সাজার এত চেষ্টা কেন জুলাইয়ের এই রোশনাইদের? এইটা তো একটা হাস্যরাশে পরিণত করে ফেলছেন। ভিকটিম যখন রিয়েলি ভিকটিম হবেন তখন মানুষ কিন্তু সহানুভূতি পাবে না যদি আপনি ভিকটিমের অভিনয়টা করে যান, জনগণ শত্রু হয়ে যাবে। সেটা এক্স্যাক্টলি। এবং এই ভিকটিমের জন্য কাদেরকে শত্রুতা করা হচ্ছে? একটা কলেজ কর্তৃপক্ষকে, ছাত্রদেরকে, যেখানে অনুমতি ছিল না তাদের উৎসব, ছাত্র দলের আবার বলেছিলেন যে মির্জা আব্বাসের ভাগ্নে পিঠা উৎসব, আপনি দলবল নিয়ে একটা ছাত্রছাত্রীদের, জেনজিদের উৎসবকে বাধাগ্রস্ত করতে যাচ্ছেন। এই দুটো ঘটনায় বলে, একটা হলো মিরপুর, আপনি জনগণকে প্রতিপক্ষ বানাচ্ছেন, কলেজে আপনি জেনজিদেরকে, ইয়াং ভোটারদেরকে প্রতিপক্ষ বানাচ্ছেন রাজনীতিতে ভোটে জিততে, যেটা আমি অশনি সংকেত বলে মনে করি। আল মামুন ছোট ভাই যেভাবে বললো, আমার এই ব্যাখ্যাটা দেওয়া উচিত বলে আমি মনে করছি। একদম ঠিক আছে, আমরা আবার আসবো। মানবিক, আপনার আবার যেতে চাই, আজকে বিএনপির চেয়ারম্যান জামাতকে প্রশ্ন করেছেন যে বিএনপি দুর্নীতিগ্রস্ত দল হলে তাদের যে দুইজন মন্ত্রী বিএনপির জোট সরকারের মন্ত্রিসভায় ছিলেন তারা বের হয়ে গেলেন না কেন? এই প্রশ্ন আমার কাছে আপনার, সে উত্তর জানবার দর্শক তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরছি পরে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম কথার ফুল ঝুড়ি নিয়ে। আমরা ছিলাম আল মামুন রাসেল। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকে বিএনপির চেয়ারম্যান তিনি বলেছেন যে বিএনপি দুর্নীতিগ্রস্ত দল হলে তাদের দুজন মন্ত্রী, অর্থাৎ জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন বিএনপি জোটের বা 4 দলীয় জোটের মন্ত্রিসভায়, সেখান থেকে কেন বের হয়ে গেলেন না? তিনি আজকে জামাতকে এই প্রশ্ন রেখেছেন একটি নির্বাচনী জনসভায়। জি, ধন্যবাদ রাকিব ভাই। আমি এটা আসি, তার আগে শাহিদ ভাই দুইটা বিষয় নিয়ে একটু আসি। যেমন শাহিদ ভাই বললো যে এই বাধা দিয়েছে, মিরপুরে যে বাধা দিয়েছে, হ্যাঁ, সেখানে সাধারণ লোকজন বাধা দিয়েছে। দেখেন, আমাদের নির্বাচনের একটা আমেজ, আপনি যখন সাধারণ মানুষের বাসায় যাবেন, সাধারণ মানুষ খুব আনন্দ সহকারে, কারণ একটা আমেজে পরিণত হয়েছে। আপনি কারো বাসায় নক দিবেন, সে খুব এনজয় করে মানুষকে গ্রহণ করে নেয়। এটাই আমাদের দেশের নির্বাচনে আমেজের মধ্যে চলে আসে। কারণ আমরা যে দলেরই হোক, হ্যাঁ, যে দলেরই হোক, গত 3টি বছর তো নির্বাচনে আমরা নিজেরও ভোট দিতে পারি নাই, মানুষের মধ্যে একটা উদ্দীপনা, আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু আপনি সেদিন দেখেছেন, সেদিন কিন্তু পরবর্তী মানে সেখানে যে সম্মেলন করেছে, সেখানে মিরপুরে সাধারণ সম্পাদক ছিলেন, উপস্থিত ছিলেন। তিনি নিজেই বলেছেন যে এখানে কোন দলের? এই বিএনপির সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি নিজে বলেছেন যে এখানে জামাতের এরা এসে এনআইডি কার্ড চাচ্ছে, এই জন্য আমরা বাধা প্রদান করেছি। হ্যাঁ, এটা আসলে আপনি যখন বললেন যে ট্রেসপাস টু ল্যান্ড, বললেন যে ট্রেসপাস টু ল্যান্ড এটা আইনের, আপনি কারো বাসায় ঢুকলেন, এটা ট্রেসপাস টু ল্যান্ড আইনের বরখেলাপ করেছেন। কিন্তু এখন যদি কেউ অপরাধ করে, আমি ধরে নিলাম তর্কের খাতিলে যে তারা এনআইডি কার্ড চেয়েছে, তাহলে এটার দায়িত্বটা কার? আপনি কি নিজ হাতে আইন হাতে তুলে নিতে পারবেন? এটা দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন, আপনার পুলিশের হাতে তুলে দিবেন। যদি আপনি এভাবে আক্রমণ করবেন, আক্রমণ করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা তো আমরা ইতিপূর্বে দেখতাম হেলমেট বাহিনী নিজের হাতে আইন তুলে নিত, কিন্তু নতুন বাংলাদেশে আমরা সেটা নিজের হাতে আইন কেন তুলে নিতে হবে? আপনি এইতে দেখেছেন, ভোলাতে দেখেছেন, কান কেটে ফেলেছে একজন মহিলার, কান কেটে ফেলেছেন। মানে এগুলো কেন? এগুলো তো আমরা আশা করতে পারি না। আপনার পাপি আপার মতো ব্যক্তি বললো যে ছাত্রী সংস্থার কেউ যদি ভোট চাইতে আসেন 999 কল করবে, মানে কি? ভোট চাওয়া কি অপরাধ? ভোট চাওয়া কি অপরাধ? তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা আগের লেগেসি মেনটেন করি, তাহলে আমাদের দেশের জন্য কিন্তু ভালো কিছু হবে না। তারপর আপনার বিষয় আসে, আপনি যেটা বললেন যে দুর্নীতি। দেখেন, জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন,
সে দুইজন মন্ত্রী কিন্তু আপনি এই দেখেছেন প্রত্যেকে এই এখনো পর্যন্ত তাদের একটা সিঙ্গেল দুর্নীতি তাদের দুইটা মন্ত্রণালয়ে পায়নি। 11 সরকারও বলে গিয়েছেন। জি। তার মানে এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আমরা প্রতিবাদ, তখন জামাত প্রতিবাদ করে না কেন? দেখেন 1991 সালে জামাতের মাধ্যমেই কিন্তু ক্ষমতা আসছে বিএনপি। 96-তে যখন জামাতকে অস্বীকার করা হয়েছে তখন কিন্তু 15-20 দিন ক্ষমতা টিকতে পারে নাই। 2001-এ আবার বুঝতে পেরে আবার একসাথে মিলে ক্ষমতা তুলে জোর করা হয়েছিল। জামাত যদি সেদিন যদি প্রতিবাদ করতো, জামাত হচ্ছে আমার সাইদি সাহেবের একটা ভিডিও আমি ওই দিন শুনলাম, তিনি যখন আওয়ামী লীগের পক্ষ থেকে দুর্নীতি নিয়ে এই সংসদে যখন কথা হচ্ছিল, সাইদি সাহেব সেদিন বলেছেন যে আমরা যেভাবে র্যাব দিয়ে সন্ত্রাসীদেরকে আমরা নিজেরা র্যাব প্রতিষ্ঠা করে সন্ত্রাসীদেরকে যেভাবে আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেছেন, তিনি যেভাবে লাগাম ধরেছেন, ইনশাল্লাহ আমরা দুর্নীতিকেও সেভাবে লাগাম ধরার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। তার মানে আমরা সরকার থেকে বলেছে, সরকার থেকে বলেছে এবং শরীয়তের একটা বিধান আছে। আপনি যদি কোথাও অপরাধ দেখেন, প্রথমে আপনার দায়িত্ব হবে হাত দিয়ে বাধা দেওয়া। যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন তাহলে আপনার দায়িত্ব হবে আপনি মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারেন তাহলে আপনার কাজ হবে অন্তর দিয়ে ঘৃণা করা। ঘৃণা করা মানে আমি সেটি করব না। জামাত মুখ দিয়ে বলার চেষ্টা, হাত দিয়ে বাধা দিতে পারে নাই, কারণ মাত্র 2টা মন্ত্রণালয়, মাত্র 18 জন এমপি পারে নাই, কিন্তু মুখ দিয়ে বলেছে এবং হাত দিয়ে বাধা প্রদান করছে। এখন কথা হচ্ছে এটা কেন আসছে, এতদিন পরে কেন আসছে? আপনি যখন সেই 17-18 বছর যে এর কাসুন্দিটা আপনি এখন নিয়ে আসলেন, আপনি বারবার বলছেন যে 71, আপনি তারেক রহমান সাহেব 2013 সালে আমার একটা আছে, ওনার একটা বক্তব্য বলেছেন যে আমাদের পূর্বপুরুষরা অতীত নিয়ে ঘাটতে ঘাটতে অনেক ক্ষতি করেছে, আমরা অতীতের দিকে ফেরত যেতে চাই না, ফেরত যেতে চাই না। অথচ এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন আমরা যাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছি, এমপি বানিয়েছে, তাদের কারো বিরুদ্ধে নট এ সিঙ্গেল 71-এর কোনো ধরনের এলিগেশন নেই। তার মানে এটা যে নতুন করে আপনি নিয়ে আসলেন, আপনি যখন নির্বাচনের প্রথম প্রচারণার দিন আপনি যখন 71 নিয়ে আসলেন, গুপ্ত নিয়ে আসলেন, আপনি যখন সেই ওবায়দুল কাদের বলেছেন ধাক্কা মেরে জামাত শিবির ধাক্কা মেরে রানা প্লাজা ফেলে দিয়েছেন, আর আপনি বলছেন ভূমিকম্প আসছে কিসের জন্য? জামাত শিবিরের শিরকির জন্য। আপনি যখন এইসব বিষয় নিয়ে আসলেন, এই পুরাতন কাসুন্দি 17-18 বছর শেখ হাসিনা যে কাসুন্দি টেনে নিয়ে এসে আমাদের দেশকে বিভক্ত করেছে, সেই জিনিসটা আপনি যখন নিয়ে আসেন তখন এই বিষয়গুলো কিন্তু সামনে আসে। একদম মানে প্রশ্ন ছিল যে দুর্নীতির কথা যেহেতু তারেক রহমান বলেছেন, তাহলে মানে জামাতের বিরুদ্ধেও মুক্তিযুদ্ধের অভিযোগও আবার বিএনপি করছে, তাহলে তাদের সঙ্গে আবার বিএনপি কেন ছিল? আমি যদি তার কথা শেষ ধরতে পারি। দেখুন, এটা খুব দুর্ভাগ্য আমাদের যে বিএনপির জামাতের সাথে প্রতিপক্ষ মেনে রাজনীতি করতে হচ্ছে আর কি। হ্যাঁ, এর চেয়ে বড় দুর্দিন আর বিএনপির সামনে অতীতে কবে এসেছিল, ভবিষ্যতে কবে? দুর্দিনের মেয়াদটা দীর্ঘদিন ছিল না, সেটাই সেটাই জামাতের মধ্যে একটি দলকে প্রতিপক্ষ মেনে রাজনীতি করতে হচ্ছে এবং তারা এমনভাবে কথা বলছে যে এই কথাগুলো শেখ হাসিনা বলতো। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বয়ান, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু এই বয়ান পালায় নাই। যেমন বিএনপি 5 বারের দুর্নীতির চ্যাম্পিয়ন, যেই দুর্নীতির সরকারে জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, উনি বলছেন যে কোনো মন্ত্রণালয়ে দুর্নীতি নাই। এগুলা মানে কি যে সত্যের অপপ্রলাপ। হয়তো ব্যক্তি যে 2 জন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, তো একটা মন্ত্রিসভায় তো অনেকগুলো মন্ত্রী ছিল, কয়জন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আটক হয়েছে মন্ত্রীরা? ব্যক্তির বিরুদ্ধে নাই, কিন্তু মন্ত্রণালয় কি দুর্নীতিমুক্ত ছিল? অফকোর্স নট। ওই মন্ত্রণালয়ের দায়িত্বেও তো ওনারা ছিলেন। আর একটা যে আছে শুধু ওই দুর্নীতির কথা, এখন তারেক রহমান তো এটাও বলতে পারেন যে ওই সময় বাংলাদেশের সরকারকে দেশে বিদেশে জঙ্গিদের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যেই 3টি ঘটনা, এর সবগুলো তখন জামাত ইসলামের 2 মন্ত্রী দ্বারা সংঘটিত হয়েছে। কোনটি? 21শে আগস্টের গ্রেনেড হামলা, এখানে কে আসামি? 10 ট্রাক অস্ত্র। আসামি কারা? আমি তো বললাম তারেক রহমান এটা বলতে পারতো, কারণ তারেক রহমানও সেই মামলার আসামি কিনা? আসামি তো, আচ্ছা। কিন্তু সেই মামলা, সেই ঘটনাগুলো, এগুলা এই যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। না, তারেক রহমান আসামি হলে তাহলে শুধু ওই 2 জন দোষী কিভাবে হয়? আমি বলছি তো, আচ্ছা। সবচেয়ে বড় আসামি কি লুৎফুজ্জামান বাবর, ভুক্তভোগী। আপনার কি মনে হয় লুৎফুজ্জামান বাবর তারেক রহমান এই অস্ত্র নিয়ে রাজনীতি করার প্লট তৈরি করেছে? না, প্লট তৈরি করেছিল সেই সময় প্রয়াত 2 মন্ত্রী, জামায়াত ইসলামের 2 মন্ত্রী। এটা তো বলতে পারতেন। দুর্নীতির ভাগ যদি বিএনপির ঘাড়ে আসে, এই জঙ্গিবাদের উত্থানের দায়িত্ব জামাতের সাবেক মন্ত্রীদের ঘাড়ে উত্থান, অবশ্যই হ্যাঁ, বিএনপি কি তুলে নাই? ওই জন্য বলছি আমাদের অথচ গত 17টা বছর বিএনপিকে ন্যাশনালি ইন্টারন্যাশনালি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে এই ইলজামটা নিতে হয়েছে। এই জন্য বলছি যে আমাদের দুর্ভাগ্য, কত বড় দুর্ভাগ্য যে জামাত ইসলামের সাথে আজকে বিএনপি রাজনীতি করতে হচ্ছে, যারা একটা শেখ হাসিনা আওয়ামী লীগের ডুপ্লিকেট। এটা একটা দুর্ভাগ্য না? তো যাই হোক, এখন পলিটিক্যাল রেটরিক হিসেবে কিছু কথাবার্তা আসছে। এই দুর্নীতি, শেখ হাসিনা জয় বিএনপিকে যেভাবে কাবু করার কথা বলতো,
হারিয়ে গেছে, কিন্তু জামাত ওই একই অস্ত্রটা ব্যবহার করছে এবং তারা ভাবছে যে শুধু জামাত একা বলছে না, বিএনপি বলছে, মানে উভয় বলছে উভয়, এটা শুরু হয়েছে জামাতের তরফ থেকে। স্টার্টিংটা জামাত ভাবছে যেহেতু আওয়ামী লীগ নেই, সুতরাং বিএনপির সবচেয়ে প্রতিপক্ষ হিসেবে আমরাই এখন ওই পালকটা কোটটা পড়লাম। এখন দেখেন, একটা বানর যদি মানুষের পোশাক পরে তারা কিন্তু বানরই লাগে, Right. মানুষ লাগে না। কখনোই না। তো জামাত যত ইসলামী আওয়ামী লীগের চরিত্র ধারণ করছে না কেন, এটা তো মানে এটা বেমানান খুব, তাই না? আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবে, আমরা যতদূর জানি আপনি বিএনপিকে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকেন আমাদের কাছে, যদি আমার বুদ্ধি নাই কিনা মনে হয় না, সেটা না নিলে সেটা আপনার জন্য ব্যর্থতা, বিএনপি না যদি না নেয়। আমার প্রশ্ন হলো যে এখন পর্যন্ত তারেক রহমান সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে কোথাও প্রচারণা বা ভোট চায়নি, হ্যাঁ ভোট গণভোটের বিষয়, কিন্তু বিএনপির আমরা দেখেছি ঢাকা শহরে বিভিন্ন ব্যানার ফেস্টুনে হ্যাঁ ভোটের কথা বলেছে, বা অন্যান্য কয়েকজন শীর্ষ নেতা বলেছেন, কিন্তু তারেক রহমান সরাসরি বলেননি, যেটি আবার জামাতের শীর্ষ নেতা বা অন্যান্য শীর্ষ সকল নেতাই বলছেন। তারেক রহমানকে কি আপনারা হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাইতে নিষেধ করছেন কিনা, যারা বুদ্ধি দিচ্ছেন, আমি সত্য জানবো। তো দর্শক, তার আগে আপনাকে এই বিরতির আগেই আপনাকে একটা প্রশ্ন করি, এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে সবচেয়ে বড় প্রচারণাটা চালাচ্ছে, তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে কিনা? এখন আমার জানার মতো করেনি যে আমি উত্তর জানাবো হ্যাঁ ভোটের। দর্শক, তবে তারা ছোট্ট একটি বিরতি ফিস্টি করে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আমরা ছিলাম শাহাদুল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যেখানে অন্তর্বর্তী সরকার একদম আনুষ্ঠানিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট চাচ্ছেন, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন আরও যারা যারা আছেন সবাই চাচ্ছেন, সেখানে বিএনপিও দলীয়ভাবে হয়তো বিভিন্ন জায়গায় চেয়েছেন বা তারা ব্যানার ফেস্টুন করেছেন, কিন্তু তারেক রহমান এখনও সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে কোনো কথা বলেননি, আমি মনে হয় শুনিনি, আপনি শুনেছেন জানি না। মানে এটি কি তিনি কোনো বুদ্ধি পরামর্শ আপনারা দিয়ে থাকেন, কেন চাচ্ছেন? না, এটা আমরা বুদ্ধি পরামর্শ দিই না। কারণ হলো যে উনি যখন হ্যাঁ এবং নার যে দ্বন্দ্বটা আসলো সামনে, এবং ওটাতেই মনে হলো যে বিএনপিকে সংস্কার বিরোধী দল হিসেবে এস্টাবলিশ করার যে রাজনৈতিক প্রচেষ্টা ছিল, সেখান থেকে তিনি বেরিয়ে যেতে চেয়েছিলেন, এবং নির্বাচন সরকারের তরফ থেকে সবকিছু মেনে ওকে ফাইন, আমরা এটার সাথে আছি। এই কারণে যখন আপনি এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছেন, আপনার কাছে তো ইস্যু এটা না। কিন্তু তিনি তো এখনো হ্যাঁ ভোট চাননি, তাহলে কি? কারণ এটা তার ইস্যু না, তো তার রাজনৈতিক এজেন্ডা তো এটা না। তার রাজনৈতিক এজেন্ডা কি? বাংলাদেশের 54% নারীকে ক্ষমতায়ন করা। তার রাজনৈতিক এজেন্ডা হচ্ছে হেলথ কার্ড এবং কৃষকদের জন্য কৃষক সক্ষমতা তৈরি করা, মানুষের ভাগ্য পরিবর্তন করা, 10 লক্ষ আইটি প্রফেশনাল তৈরি করা, ওয়ান টিচার ওয়ানটা প্রকল্প দিয়ে শিক্ষার মান উন্নয়ন করা। এগুলো তার কাছে বিষয়। তার কাছে বিষয় না যে এই সংস্কার হ্যাঁ না এটি, কারণ সংস্কারের কথা বাংলাদেশ যখন কোনোদিন বলে নাই, তার আগে তো সে নিজেই ওয়াদা করেছে। তার আবার নিজের ওয়াদা নতুন করে করতে হবে কেন? এটা হলো তার কাছে সবচেয়ে বড় বিষয়। মানে 5 আগস্টের পরে বাংলাদেশে একটি ম্যান্ডেট থেকে যায় না সংস্কারের বিষয়টি, আপনার কাছে কি মনে হয়? আপনিও 5 আগস্ট করবে বলেই 2022 সালে তারা মনস্থির করেছে। আজকে যে সংস্কারের দফা যেগুলো এসছে, হ্যাঁ ক্লজ নিয়ে ঝামেলা আছে। নামাজ আপনিও পড়েন, আমিও পড়ি, আমি এখানে হাত বাঁধি আর একজন এখানে হাত বাঁধে, কিন্তু মূল কথা কি? স্রষ্টার ইবাদত, তাই তো? সেটি বলতে তাহলে সমস্যা কোথায়? সেটা তো তারা বলছে, তারা দলীয়ভাবে তো বলে নাই যে আমরা নার পক্ষে অবস্থান। তার মুখ থেকে বলেননি এখন একবারও, কারণ তিনি এটার বাইরে, এনসিপি জামাত এটাকে ইস্যু করতে চাচ্ছে, তিনি এটাকে ইস্যুর বাইরে রাখতে চাচ্ছেন। আমাদের উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। রাসেল ভাই, আসলে দেখেন, মানে আমি অবাক হই, এই আপনি হাঁ ক্যাম্পেইন কেন করছেন না জানেন? হাঁ ক্যাম্পেইন করলে পরিবর্তন তো আর থাকবে না। কারণ আমাদের সংস্কারের মধ্যে আছে যিনি দলীয় প্রধান হবে তিনি প্রধানমন্ত্রী হতে পারবে না। তো তাহলে আর বাংলাদেশে তো আর পরিবর্তন তো থাকবে না। আপনি বিএনপি যে পরিবর্তনদের যে এটা স্ট্রাকচারটা, দলীয় প্রধান হবে আবার প্রধানমন্ত্রী তিনি হবেন একই পরিবারের, সেটা তো থাকবে না। এই জন্য হাঁ ক্যাম্পেইন ওরা করবে না। কিন্তু এটাই যে সবচেয়ে বড় মুনাফিক, আমি প্রথমে আপনাকে বলেছি। আপনি উপরস্থ বলেন হায়ের পক্ষে, বিতর্কতা আপনি না ক্যাম্পেইন করছেন। আপনি বিভিন্ন ভিডিও আপনি দেখেছেন, বিএনপি নেতারা বলছেন, এই যারা সাধারণ মানুষ তাদেরকে বলছেন যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে বিসমিল্লাহ থাকবে না, তাহলে ইসলাম থাকবে না। আবার আওয়ামী লীগকে গিয়ে বললো যদি হাঁ জয়যুক্ত হয় তাহলে তোমরা রাজনীতি করতে পারবে না। এই যে আমি একটু আসি এ ভাই, এটা ছোট করে বলতে হবে। হ্যাঁ, ছোট করে বলছি। তাহলে এই যে এই রাজনীতি থেকে ফিরে, এটাই তো বড়, আমার কাছে সবচেয়ে বড় মুনাফিকি মনে হয়। আপনি উপরস্থ বলছেন একরকম, একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে 5% নারী প্রার্থী দেওয়ার কথা, জামাত একজনও দেয়নি, তাহলে আবার দ্বিচারিত হয়ে গেল এটা। দেখেন, আমাদের আরপিইউতে বলা আছে যে 30%
নারী লাগবে, জামাতে সেখানে 43% নারী আছে, কর্মী আছে। কোথায় আছে? 43% তাদের নারী সদস্য আছে। এর মুখে এটা বললে হবে না, একবার মুখে না, শুধু মুখে না, এটা তালিকা মুখে না, দেখা। তালিকা সহ, একজন নারী নেত্রীর নাম বলেন। তালিকা সহ। আলামিন, একজন নারী নেত্রীর নাম বলেন। আমি বলছি একজন নারী আপনি কি নেত্রীর নাম বলেন? বলেন। আপনি পলিসি সাবমিটে জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিয়েছে, মহিলা জামাতের মহিলা আলাদা উইং আছে, আচ্ছা। এবং ওদের কর্ম পরিষদ আছে, ওদের মজলিসে শুরা আছে। এখন আপনি প্রার্থী তো বলেন, একজনও দিতে পারবে আপনি বলতে পারেন আলাদা উইং কেন? প্রত্যেকটা দলে আলাদা একটা প্রার্থী কেন একজন না, হলেন না? এটা আমি আসছি। দেখেন, আমি বললাম 43%, কিন্তু আপনি বিএনপির দিকে তাকান, বিএনপির যেখানে চেয়ারপারসন ছিল নারী, সে বিএনপি সংস্কারে এবার আসছে 5% দিতে হবে, সেই বিএনপিকে 5% দিতে পেরেছে? 9 জন দিয়েছে। সে দিয়েছে মাত্র 3%। তার মানে যেখানে নারী প্রধান সেখানে মাত্র 3% দিয়েছে, এবং যাদেরকে দিয়েছে আপনি প্রত্যেকটা দেখেন, আমি শেষ করে রাখি, যাদেরকে একজনও দিয়েছে জামাত কেন দেয়নি? আমি আসছি, যাদেরকে দিয়েছে আপনি প্রত্যেককে দেখেন, প্রত্যেকে পুরুষের কোটায় আসছে। কেউ তার হাজবেন্ড গুম হয়েছে এই জন্য আসছে, কেউ তার ভাই গুম হয়েছে এই জন্য আসছে, প্রত্যেকে। তার মানে কি, এখানে প্রত্যক্ষভাবে পুরুষের আপনি ক্ষমতায়ন করলেন, নারীর ক্ষমতায়ন আপনি করলেন না। আপনি যেখানে নারী প্রধান হওয়ার পর আপনি 3% জামাত বলেছে এই যে সংস্কার কমিশনের, এবার এটা সংস্কার যদি পাস হয়, তাহলে আগামী নির্বাচন থেকে এটা কার্যকর হবে। আপনি জানেন জামাতের 145 জন ভাইস চেয়ারম্যান ছিল, মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, জামাতের 305 জন মহিলা কাউন্সিলর ছিল জামাতের। তার মানে জামাত যদি পরবর্তী সংস্কারে 5%, জামাত এটা নিশ্চিত করবে। কিন্তু কেন এতদিন পর্যন্ত দিতে পারে নাই? জামাত বলেছে কারণ আমরা এখনো পর্যন্ত নারীদের সিকিউরিটি নিশ্চিত করতে পারি নাই। যারা ইসলামকে ওন করে, আমি শেষ করছি রাকিব ভাই, আমি শেষ করছি। আমি তার আগেও বলেছিলাম, যারা এখনো পর্যন্ত একটা পুরুষ সারা দিন রাত সেই ক্যাম্পেইন করতে পারে, একটা নারীর জন্য বাংলাদেশ এখন নিরাপদ হয় নাই। যে নারী নিরাপদ হয় নাই, আজকে আমরা সিম্বল দেখতে পাচ্ছি, শত জায়গায় নারীদের উপর হামলা হচ্ছে শুধু ভোট চাওয়ার কারণে। তাহলে একটা নারী যদি একদম ক্লিয়ার, এখন শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি না থাকার কারণে জামাত এবার প্রার্থী দিতে পারে। এই যে জামাত প্রার্থী দিবে না বলে না, কারণে জামাত কোনো প্রার্থী দেয়নি, এটি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? পাশাপাশি জানতে চাই, বিএনপি এত বড় একটি দল, বিএনপির এত আমরা নেতৃত্বের নাম দেখি, এত কমিটি দেখি, বিএনপি কেন মাত্র 9 জন দিল? সে উত্তর জানার পর দর্শক থাকেন চাপড়া ছোট্ট একটি বিরতি, ফেসবুক সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। আমরা ছিলাম শাহাদ আলম, আপনার কাছে জানতে ছিলাম যে বিএনপি অনেক বড় দল, বিএনপির মহিলা নারী দল আলাদা আছে, যুব মহিলা দল আছে, এত নারী থাকার পরে মাত্র 9 জন প্রার্থী কেন? নারীদেরকে ক্ষমতায়নও তারা এখন কাজ করছে। না, এটা আমি কালকে মনে হয় একটা টকশোতে বলেছি যে তাদের আরো নারী প্রার্থী, এবং সে বলছিলেন যে সবাই 9 জনই বিভিন্ন কোটায় এসেছে, পুরুষ কোটায় এসেছে। এইটা কোটায় ওনাদের মাসুদ সাইদি, শামীম সাইদি কোটায় আসে নাই, কোটায়, বাবার কোটায়। সো রাজনীতি কে করবে না করবে এটা আমি আপনি ডিফাইন করব না, তাই না? যেখানে জোটের হিসাব নিকাশের আছে, সে জোটের হিসাব নিকাশের কারণেও অনেক জায়গায় দিতে পারে নাই, যেমন রুমিন ফারহানার আসনে জোটের হিসাব নিকাশের কারণে দিতে পারে নাই। জামাতে ইসলাম ওনারাও এনসিপি ওনারাও চেয়েছেন, তো ওনারা বলছে এনসিপি চেয়েছে অনেকগুলো নারীকে অ্যাকোমোডেট করতে, কেউ থাকলো না জামাতের সাথে থাকার কারণে। কিন্তু ওনাদের দল জামাত ইসলামী যে সংস্কারের পক্ষে, হ্যাঁ একজন নারী আছে, মানে এনসিপির সবাই যায়নি, কিছু আছে নারী। জি, একজন দিলশানা পারুন, এবং দিলশানা পারুন আমার সাথে খুব ভালো সম্পর্ক, বলছে শাহাদ ভাই আমি যেন জিততে পারি। আমি এই টাকার মধ্যেও বলছি যে দিলশানা পারুন যেন জয়ী হয়ে আসতে পারে, কারণ তাসনিম যারা জয়ী হয়ে আসে। বিএনপিতে কম কেন? এটা প্রশ্ন, বিএনপিতে কম কেন? বিএনপিতে কম কেন এইটা আমি তো বললাম, মহিলা ছিল না, আমি তো বললাম যে জোটের রাজনীতির কারণে অনেকেই আসতে পারেনি। না, আপনি জামাতে যেমন একজন না, এতে যেমন ক্ষুব্ধ, বিএনপিতে মাত্র 9 জন, এতে আবার আপনি ক্ষুব্ধ কিনা? আমি ক্ষুব্ধ না, অ্যাটলিস্ট নেই মামা চেয়ে কানা মামা ভালো আর কি। কারণ জামাত তো সংস্কারের পক্ষে এত কিছু সরব, কিন্তু একজন নারী নেত্রী। আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, জামাত ইসলামী এই যে বাড়ি বাড়ি যে ট্রেসপাসিং করছে যেসব নারী, তাদেরকে উপর হেনস্থা করছে বলে যে অভিযোগে একটা নারী সমাবেশ ডাকছে না, স্টেজে দেখবেন যে একজনও নারী নাই। আমি আগেই বলে রাখি, 31 তারিখ আমরা আপনাদের কথা দেখব। একটু জানতে চাই আপনার কাছে, জামাত যে পলিসি দিয়েছে, সে যেমন বিএনপি ফ্যামিলি কার্ড বলছে, কৃষক কার্ড বলছে, স্পেসিফিক, জামাতের স্পেসিফিক তো আমরা কিছু দেখছি না। দেখেন, টিকিট আছে, জান্নাতের টিকিট আছে, এটা বলেছে পলিসি। দেখেন, রাকিব ভাই আমি আসি, না আপনি এই শাহিদ ভাই যে বললো যে সমাবেশ ডেকেছে, সমাবেশে হচ্ছে স্টেজে কেউ থাকবে না, আপনি কি দেখেছেন? না, দর্শক সারিতে থাকবে, আমি বলছি বক্তা সারিতে থাকবে। আপনি পলিসি সামিটে কি দেখেছেন? পলিসি সামিটে যখন নারীদের ক্ষমতায়ন নিয়ে যখন আলোচনা হচ্ছে, স্টেজে একজন ছাড়া সবগুলো মহিলা ছিল, তাহলে কি পরিবর্তন দেখছেন আপনি? তার মানে এইসব ধারণাবশত কথা বলা আসলে ঠিক না। ক্ষমতায়নের ব্যাপারে জামাতের এখন আগে থেকেও ছিল,
বললাম না আমি আপনাকে 145 জন ভাইস চেয়ারম্যান ছিল। দেখেন আপনি যেটাতে আসলেন এই ইশতেহারের বিষয়ে আসলেন, দেখেন আমরা তারেক রহমান সাহেব আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, কিন্তু আমার কাছে ওই আই হ্যাভ এ প্ল্যান শব্দটাকে আমার কাছে মনে হয়েছিল আই হ্যাড এ প্ল্যান হলে হতো, কারণ 31 দফা আই হ্যাড এ প্ল্যান, তারপর ফ্যামিলি কার্ড আই হ্যাড এ প্ল্যান, নতুন কোনো প্ল্যান পাইনি। নতুন আমরা প্ল্যান কি পেয়েছি, এই 30 এই খাল খনন করবেন 30,000 কিলোমিটার, না, 20,000 হ্যাঁ 20,000 কিলোমিটার, 20,000 কিলোমিটার খাল যদি খনন করতে হয়, আপনি 365 বছর যদি ক্ষমতা থাকেন তাহলে 1825 দিন, 1825 দিনে গড়ে আপনাকে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। আপনাদের কি অবাস্তব কিছু একদম না। এক কথা বলেন, 10 জামাতের পক্ষ থেকে জামাত শুধুমাত্র পলিসি দেয় না, জামাতের যে 26টা পলিসি দিয়েছে, যদিও শাহিদ ভাই বলেছে 31টা পলিসি, আচ্ছা, কিন্তু জামাতের 26টা পলিসি দিয়েছে। 26টা পলিসিতে কিভাবে হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়াই টু ডু তারা বলেছে, তারা কি করবে। তারা দেখেন বিভিন্ন খাতের আলাদা আলাদাভাবে বলেছে। একটা স্মার্ট কার্ডের কথা বলে, আমি একটু শেষ করি, এটা একটা স্মার্ট কার্ডের কথা বলেছে। সেই স্মার্ট কার্ডের সবগুলো কার্ড, সার্ভিস কার্ড একসাথে হবে। আপনি দেখেন আমাদের ওয়ান সিরিজের ওয়ান কার্ড। জি, আমাদের শেষ করতে হচ্ছে, মামুন রাসেল এবং শাহেদান, আপনাদের দীর্ঘ সঙ্গে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম দুজন অতিথির সঙ্গে, তারা কিন্তু নানান তর্ক বিতর্ক বা মতামত ছিল, কিন্তু একটি বিষয়ে একমত ছিলেন যে আগামী নির্বাচনটি সুষ্ঠুভাবে হোক এবং বাংলাদেশ তাদের সঠিক নেতৃত্ব খুঁজে নিক, বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাক। আমরা সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।